এবং পবিত্র সংসদকে তিনি যেন কোনোভাবে এই লোকটাকে দ্বারা কি না করেন, অপবিত্র না করেন। দেখেন হিল ট্রাক্সে বিএনপি জিতছে না, ভোট জিতছে। হিল ট্রাক্সে ভাইদের বললো যে আমিরের জামাত যে পটুয়াখালীতে আওয়ামী লীগের ভোট চাইছে না, আওয়ামী লীগের ভোট চাইতে হয় না, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে। এবং মঙ্গলবার থেকে চিৎকার করতেছিলাম যে ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিভাবে হবে তার জন্যে বোধহয় নোবেল পুরস্কার দেওয়া উচিত আসিফ নজরুল সাহেবকে। আবার বলে দিচ্ছি থাকবেন, এটা বোধহয় মহাসচিব সাহেব বলেছে। যদি দুটা কথা ঠিক হয় তাহলে সালাউদ্দিন সাহেব এবং মহাসচিব সাহেব একটা বিরাট ভুল করে ফেলবেন। ওনারা ওনাদের সরকার রেখে আলোচনা করা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগের হেরিটেজকে ধারণ করেন, এটি অস্বীকার করা যাবে না। এখন তিনি এখানে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, তথ্যমন্ত্রী এমনটা জানিয়েছেন। আমি সেই প্রসঙ্গে একটু জানতে চাইবো, জাতীয় সংসদ নির্বাচনে একটা বড় বিজয় নিয়ে বিএনপি যখন আসলে সরকারের গঠনের পথে, ঠিক তখন আলোচনায় আসে যে এই রাষ্ট্রপতি থাকছেন কি থাকছে না। আজকের যে তথ্যটি আসলে জানলাম তার মধ্য দিয়ে কি সেই বার্তাটা স্পষ্ট হলো যে এই রাষ্ট্রপতি থাকছেন? আপনার কাছে কি বার্তা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখেন, রাষ্ট্রপতি কয়েকদিন আগে বোধহয় সালাউদ্দিন সাহেব এটা বলছিলেন যে রাষ্ট্রপতি একটা ইনস্টিটিউশন, সো ব্যক্তি না, এখানে ইনস্টিটিউশন থাকবেন এবং ওনার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত উনি থাকবেন, এটা বোধহয় মহাসচিব সাহেব বলেছেন। যদি দুটা কথা ঠিক হয় তাহলে সালাউদ্দিন সাহেব এবং মহাসচিব সাহেব একটা বিরাট ভুল করে ফেলবেন। ওনারা ওনাদের সরকারকে অবৈধ বানায় ফেলে দিলেন। সেটা কিভাবে? এবং ওনাদের এই ভোটকে ওনারা অবৈধ বানায় ফেলে দিলেন। কেন? এই কনস্টিটিউশন যদি ঠিক থাকে, তর্কের খাতিরে না, ওদের কথা যদি তর্কের খাতিরে বলে না ঠিক আছে, তাহলে এই কনস্টিটিউশন অনুযায়ী আমার ভাইও জানে রাষ্ট্রের তিনটা প্রতিষ্ঠান। এক নম্বর হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। যদি লেজিসলেটিভ ঠিক হয়ে থাকে তাহলে প্রথম কথা হলো যে স্বৈরাচার কে, হাসিনা না আওয়ামী লীগ? যদি বলা হয় যে নাৎসিজম কি স্বৈরাচার, না হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ, হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ। সো যদি তাই হয়ে থাকে বিএনপির কথা যে হ্যাঁ তাদের কথা অনুযায়ী হাসিনায় খালি স্বৈরাচার, তাহলে 300 জন এমপি তারা বৈধ? কারণ আপনি তো বলতেছেন এই সংবিধান বৈধ, এই সংবিধান অনুযায়ী চলতে হবে, তাহলে 300 জন এমপির কি অপরাধ? আপনি যদি 300 জন এমপির বিরুদ্ধে স্পেসিফিক কোনো এখন পর্যন্ত মানবতা যে ট্রাইব্যুনাল চলতেছে সেই ট্রাইব্যুনাল অনুযায়ী তো এখনো তার প্রমাণিত হয়নি, তাহলে একই দোষে যে এমপিরা যদি নির্দোষ হয় তাহলে রাষ্ট্রপতি নির্দোষ, আর এমপিরা যদি দোষী হয় রাষ্ট্রপতি দোষী। দ্বিতীয় একটা কথা, আপনি প্রধান বিচারপতি এবং 6 জন বিচারপতিকে কি জনগণের ইয়াতে তারা সরে গেলেন 6 তারিখে, পদত্যাগ করলেন না? তাহলে আপনি আপনার কথা যদি ঠিক হয় তাহলে আপনি সেই প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরা তো তাহলে তাদের জায়গায় ঠিক, তাহলে আপনি তাহলে অন্যায় করে তাদেরকে সরায় দিলেন। কথা সেখানে না, কথা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন আপনি রাখতে চাচ্ছেন? আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধানের কোন জায়গায় আপনি 2টা প্রতিষ্ঠানকে মানলেন না, আর এক জায়গায় মানবেন কেন? তাহলে প্রধানমন্ত্রীও আছে 2029 সাল পর্যন্ত, আপনি হাসিনাকে বাদ দিয়ে ওই দল থেকে আরেকজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতেন। হাসিনা ফ্যাসিস্ট, ভালো কথা, হাসিনাকে সরাই দেন, দিয়ে আরেকজনকে করতেন। মোস্তাক সাহেব করেনি, শেখ সাহেবের পরে মোস্তাক সাহেব রাষ্ট্রপতি হয়নি, তাহলে এই 300 জনকে নিয়ে আপনি তো এই কনস্টিটিউশনের মধ্যেই চলতে চাচ্ছেন। তাহলে আপনি ভোট করলেন কিভাবে? গণভোটের কথা না হলে রাখলামই, ভোট করলেন কিভাবে? আপনি ক্যাবিনেট গঠন করলেন কিভাবে 29 সালের আগে? তাহলে তার মানে হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল না, এবং যেটাই বলি ইয়াটা আমার কি, তাল গাছটা আমার। শরীফ ভাই, আপনি এই বিষয়ে কথা বলতে চাইবেন কিনা? একই প্রসঙ্গ নিয়ে যদি আপনার কাছে কথা বলি, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছে এমন কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। যেমনটি এস.এম. শাহরিয়ার কবির তিনি বলছিলেন যে সংবিধানে যদি 300 এমপিকে রাখি, রাষ্ট্রপতিকে না রাখি, এই যে কন্ট্রাডিকশনটা তৈরি হচ্ছে, মানে এটা স্পষ্ট বার্তা আপনার কাছে কি আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে না। গণ অভ্যুত্থানের পেছনে কতগুলো কারণ ছিল এবং কতগুলো প্রত্যাশাও ছিল। কারণের জায়গাটা কি? কারণের জায়গাটা হচ্ছে আমাদের দীর্ঘদিন নির্বাচিত সরকারের অনুপস্থিতি, ভোট ব্যবস্থাকে জালিয়াতির মধ্য দিয়ে শেষ করে ফেলা ইত্যাদি ইত্যাদি। যাকে সামনে রেখে আলোচনা করা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগের
হেরিটেজকে ধারণ করেন, এটি অস্বীকার করা যাবে না। এখন তিনি এখানে থাকবেন কি থাকবেন না, এটি প্রথমত তার একটা বিষয়। আবার রাজনৈতিক দল হিসেবে যেহেতু বিএনপি মেজরিটি পেয়েছে, জি, আপনি এই ব্যাখ্যা, এই বক্তব্যগুলো আনতে পারতেন তখন, যদি আপনি 5 আগস্টের পরে আপনার যে সুযোগটা ছিল, আপনি সংবিধানকে স্থগিত করতেন, সংবিধানকে যদি বাতিল করতেন, তাহলে আপনি আপনার মতো করে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আপনি এই জায়গাগুলোকে সেট করতে পারতেন। আপনি সেটি করেননি, এবং না করে আপনি গাছের উপরেরটাও খেতে চেয়েছেন, তলেরটাও কোড়াতে চেয়েছেন। আমাদের এই সময়কালে সব কিছুকে বাতিল করে নতুন কিছু নির্মাণের পক্ষে, এবং প্রতিনিয়ত আপনি শুনবেন আমাদের একজন তাত্ত্বিক দার্শনিক ফরাদ মাজহার, তিনি কিন্তু এই কথাটাই বলেন যে আমরা একটা বিপ্লবী সরকার কায়েম করতে পারলাম না, পুরো ব্যবস্থাটাই ছিল অবৈধ এবং সেটিকে আমরা কন্টিনিউ করলাম। অথচ তিনি কিন্তু তার স্ত্রীকে ওই যে অবৈধ যে ব্যবস্থাপনার কথা উনি বলছেন, যেটাকে রিপেয়ার করার সুযোগটা ছিল, রিবিল্ড করার সুযোগটা ছিল, সেই সুযোগটা তিনি গ্রহণ না করে তার স্ত্রীকে কিন্তু সেখানে মন্ত্রী বানিয়েছেন। অর্থাৎ আমি যখন আমার হাতে কলম থাকছে, আমি আমার মতন করে লিখছি, আমার সামনে যখন মাইক থাকছে, আমি আমার মতো করে বলছি, কিন্তু যখন সুবিধার জায়গাটা আসছে তখন কিন্তু আমি সুবিধাটা গ্রহণ করছি। আমি কিন্তু বলছি না যে না, যেহেতু এই ব্যবস্থাটাকে আমি ওন করি না, আমি স্বীকার করি না, সুতরাং আমি এই সুবিধাটা গ্রহণ করব না, সেটি কিন্তু করলাম না। এখন রাষ্ট্রপতিকে তার জায়গায় রাখবে কি রাখবে না, এটা বিএনপির ব্যাপার। বিএনপি মেজরিটি পেয়েছে, বিএনপি একটা রাজনৈতিক দল, নিশ্চয়ই আমি বিএনপি করি না, তারপরে আমি বলতে পারি বিএনপির নিশ্চয়ই কতগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, সম্ভবত সে সেই বিষয়গুলোকে বিবেচনা রাখবে। রাষ্ট্র পরিচালনা করা আর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করা এক বিষয় না, টকশোতে কথা বলা আর রাষ্ট্র পরিচালনা করা এক বিষয় না। নিশ্চয়ই যে দলগুলো যখন পাবলিকের সামনে আসে, নির্বাচনে আসে, তাকে অনেকগুলো দিক বিবেচনা করে কথা বলতে হয়, তার কর্মীদের সেন্টিমেন্ট, পাবলিকের সেন্টিমেন্ট, ভোটারের সেন্টিমেন্ট, এবং সেই কারণে অনেক সময় তার যে ফিলোসফিকে সে যে ওন করে, সেই ফিলোসফির জায়গায়ও কখনো কখনো তাকে রিথিঙ্ক করতে হয়, তার এই জায়গাগুলোকে পরিবর্তন করতে হয়। সুতরাং বিএনপি ঠিক করবে সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আমি মনে করি যে পাবলিকের যেহেতু মেজরিটি সে পেয়েছে, জনসমর্থন সে পেয়েছে, সেই ঠিক করুক যে কিভাবে সে আগামীতে রাষ্ট্রটা চালাতে চায়। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আপনার কাছে আসি, ডেপুটি স্পিকারের যে প্রসঙ্গটি আছে, সেখানে বিরোধী দলকে লিখিতভাবে প্রস্তাব দেওয়ার বিধান না থাকলেও জামা উচিত বলে তারা মন্তব্য করেছেন। এই বিষয়টি নিয়ে আসলে কি বলতে চাইবেন? আচ্ছা, প্রথমে আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। ভাই বললেন যে গত 15 বছরে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং এটা তো সর্বজন স্বীকৃত, এবং রাতের ভোট হয়েছে, ড্যামি ভোট হয়েছে, আমি তুমির ভোট হয়েছে, এবং এই আমি তুমির ভোটেরই কিন্তু নির্বাচিত এই রাষ্ট্রপতি। তাহলে আমি তুমি ভোটের যদি ধরে না তর্কের খাতিরে যে 24 সালের ভোট তো লেজিটিমেট না, সেই জন্যে তো আপনি ভোট করলেন গত 12 তারিখে, কারণ 24 সালের যে পার্লামেন্ট ইলেকশন, সেটা আমি তুমি নির্বাচন, সেটা কি ভোটের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন, সেটা হচ্ছে মনস্টারের নির্বাচন, সেটা হচ্ছে স্বৈরতন্ত্রের নির্বাচন। স্বৈরতন্ত্রের নির্বাচনের আন্ডারে যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেই নির্বাচিত রাষ্ট্রপতি কিভাবে আপনি ধারণ করেন যে উনি আপনার রাষ্ট্রপতি? প্রথম আরেকটা জিনিস বলি, এবারে যা কিছু সংগ্রাম হয়েছে, ভাই যেটা বললো সেটা হচ্ছে এই সংগ্রাম, অভ্যুত্থান, বিপ্লবের মূল স্পিরিটটা কি? জুলাই সনদ। সো জুলাই সনদে সাথে যে বিট্রে করবে, তাই সে কি লেজিটিমেসি থাকে তার আর রাষ্ট্রপতি থাকার? দ্বিতীয় যে কথা বললেন, সংবিধান বাতিল করেননি, তাহলে সংবিধানের মধ্যে কোথায় অন্তর্বর্তী সরকার ছিল? এই কথাগুলো এখন আর তুলে লাভ কি? আপনি তো অন্তর্বর্তী সরকার মেনে নিচ্ছেন রে ভাই, আপনি তার আন্ডারে তো ভোট করছেন। রাষ্ট্রপতির ক্ষেত্রে কি সেটাই হতে যাচ্ছে যে রাষ্ট্রপতিকে আলোচনা করে আর আসলে লাভ নেই? যেহেতু বিএনপির পক্ষ থেকে, যেমন শরীফ ভাই বলছিলেন যে বিএনপি এখন রাষ্ট্রপতিকে তাদের মেয়াদ পূর্ণ করতে, এই জন্যই বললাম যে কেন ওই প্রথম দিনই ভোটের পরে বলছিলাম যে এখন তো সব দলিল দস্তাবেজ আসেনি, কেন বিএনপিকে মেজরিটি দেওয়া হলো, তার পিছনে একটা কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে আপনারা যে দস্তখত দিয়ে আসছেন, এই সংবিধান চেঞ্জ করবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, রাষ্ট্রপতিকে সরাবেন। কোথায় দস্তখতটা আসলে এই দস্তখতটা দেওয়া হয়েছে, যেটা একদম ভোটের আগ থেকে বলে আসতেছি, কে আপনাকে দেশে ফিরতে দিতে চায়নি, কেন বলছিলাম আনন্দবাজার পত্রিকার কথা, তখন তো অনেকেই আমার উপর অনেক রাগ করছিলেন, তখন তো আমি এই 3টা স্পেসিফিক কথা বলেই বলছিলাম, সে আজ পর্যন্ত ক্লিয়ার করেননি।
আজ পর্যন্ত তো ক্লিয়ার করেননি যে এই দস্তখতের কথা বললাম, যে সমঝোতার কথা বললাম। আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগকে যদি দলগতভাবে নিষিদ্ধ করেন, সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি থাকে কিভাবে? আমি ওই প্রথম কথাটাই যেটা বললাম বারবার, যে আপনি আমাকে একটা জিনিস বুঝান যে কিভাবে আপনি হিটলারকে রাখবেন আর নাৎসিজমকে বাতিল করবেন। ভাই, এই ইস্যুটা নির্বাচনের আগে সমাধান করা কেন সম্ভব হলো না? এইখানে একটু টেকনিক্যাল একটু সমস্যাটা হচ্ছে, আপনি আজকে কিন্তু বিএনপির কি নাই একজন লোক বিশ্বস্ত রাষ্ট্রপতি বানানোর? রাষ্ট্রপতি বানানোর যখন সুযোগ আসছে তখনই আমরা বলছি রাষ্ট্রপতিকে সরিয়ে দেন। কারণ তখন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, তখন বিএনপির কিছু না, এখন সরানো যাবে না, তাহলে কি হবে? একটা ভ্যাকিউম তৈরি হবে, কোন দল থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। আজকে তো আপনার দলের লোক আছে রে ভাই, আপনি তো মেজরিটি, আপনি এই সংসদের, আমি নিজে একটা চিঠি দিছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং পুরা কনস্টিটিউশনের মধ্যে থেকে মেকানিজম দেখাই দিছি যে কিভাবে তিনি এই সংসদে একজন স্পিকার মনোনীত করে স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসাবে সংসদে তার কি বক্তব্য পেশ করবেন এবং সংসদের উদ্বোধন হবেন, এবং পবিত্র সংসদকে তিনি যেন কোনোভাবে এই লোকটাকে দ্বারা কি না করেন, অপবিত্র না করেন। এখন যে কেউ যদি করতে চায়, শপথ গ্রহণ তো আসলে তার মাধ্যমেই হলো, সেই বিষয়গুলো না শপথ কার মাধ্যমে হলো? মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণটা সেটা তো বর্জন করছে জামাত ইসলাম। এটা আমার ব্যক্তিগত মতামত, আবারও বলতেছে আমার ব্যক্তিগত মতামত। আপনি যে ডিপুটি স্পিকারের কথা বললেন, আমি যদি জামাত ইসলামের কেউ হতাম, আমি জীবনে ওটা নিতাম না, কারণ এখানে এটা করুণা না তো, এটা অ্যাজ অফ রাইট। আমি জুলাই সনদ হলে তো আমি ডিপুটি স্পিকার হবই রে ভাই। আপনি উদারতা দেখতে যাবেন কেন? আপনি একটা কন্ট্রাক্ট সাইন করলেন, সাইন করে এখন বলছে কন্ট্রাক্ট মানি না। আমি বলতে না, এটা উদারতা বাবা। যেমন বোনেদের ক্ষেত্রে অনেক সময় ভাইরা করে কি, আচ্ছা তোকে 2000 টাকা দিচ্ছি, 2 বিঘা জমি পাবি, 2000 টাকা নিয়ে খুশি থাক। আরে না, ওটা ওই বোনের অধিকার হচ্ছে 2 বিঘা জমি পাওয়া। আপনি এখানে উদারতার প্রশ্নটা আসলো কি? তার মানে আপনি এখন প্রকাশ্যে বলতেছেন আপনি জুলাই সনদকে অন করেন না। আপনি গণভোটকে যেমন বিতর্কিত করতে চাচ্ছেন, জুলাই সনদকে বিতর্কিত করতে চাচ্ছেন, তাহলে কি হবে? আপনি ইতিহাসে সংস্কারের জন্য যখন আসলে শপথ গ্রহণ করলো না, তারপরও কি জুলাই সনদটা তো শুধুমাত্র এনসিপি এবং জামাত যখন আসলে সংস্কারের জন্য শপথ নিল, এটা তো শুধুমাত্র তাদের মধ্যেই থাকলো। বিএনপি তো আসলে সেই শপথ নিতে যায়নি। নেই বিএনপি নাই, তাহলে কি জুলাই সনদ? তাহলে তারা কেন আসলে জুলাই সনদ? এখানে বলা আছে মেজরিটি কোরাম হবে 60 জনে। এখানে বলা আছে যে এখানে কতজন শপথ নিচ্ছে? 78 জনে। তারা কি করতে পারে? তারা এখন কল করতে পারে। তারা এই জুলাই সংস্কার কমিশন, এখানে দেখেন, আমি পড়ে শোনাই দিই আপনাকে। এই 10 নম্বরে বলা আছে কি? 10 নম্বরে বলা আছে যে দেখেন, যে 10-এ বলা আছে কি 60 জনে হবে কোরাম এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে হচ্ছে পাস হবে। সেটা করতে যাচ্ছে জামাত ইসলাম। আমি বললাম যে আমি তো জামাত ইসলামের পার্লামেন্ট মেম্বার না। পার্লামেন্ট মেম্বারদের উচিত কি? পার্লামেন্ট মেম্বারদের উচিত এখন, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, এই যে বলছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রতিবেদন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। তাহলে রাষ্ট্রপতি তার শপথের ভঙ্গ করলেন, তিনি একটা ডাকলেন আর একটা ডাকলেন না। দ্বিতীয় কি বলছে? পরিষদ কার্যকর পরিচালনা ন্যূনতম 60 জন পরিষদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে। এখানে তো কতজন আছেন? তাহলে তো জামাত এনসিপি মিলেই তো আসলে করতে পারে। বিএনপি না করলে কোনো অসুবিধা নেই। আপনি নিজের ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগত অভিমত। এখানে যে আইনে আছে তাই। এখন যে আইন যদি ওনারা না মানেন, ওনাদেরকে বসতে না দেন, ওনাদেরকে যদি অধিবেশন না দেখেন, তাহলে ফয়সালা তো রাস্তা ছাড়া আর কিছু নেই। না, আপনার কাছে কি মনে হচ্ছে জামাত কি সেটা করবে? অধিবেশনকে তাই ডাকা উচিত, আইনে তো তাই বলা আছে, তাই না ডাকলে কি করবে? শরীফ ভাই এই ব্যাপারে কিছু বলতে চাইবেন কিনা? আমার খুব বেশি বলার নাই। তিনি একজন আইনজীবী মানুষ, তিনি ব্যাখ্যা দিচ্ছেন তার মতো করে। আমারও কতগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর নেই। আপনি রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের অবৈধ পার্লামেন্ট সদস্যদের দ্বারা নির্বাচিত, সুতরাং তিনি রাষ্ট্রপতির পদে থাকার পরেও আপনি তারকে যেহেতু বৈধ মনে করেন না, তাহলে দেশের প্রধান বিচারপতি আওয়ামী লীগ দ্বারা মনোনীত, তার কাছ থেকে রেফারেন্স নিয়ে এসে যদি সরকার পরিচালিত হতে পারে, তার রেফারেন্স নিয়ে এসে সেই রাষ্ট্রপতির হাতে যদি প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করতে পারে, সেই সরকারের দ্বারা মনোনীত সেনাপ্রধানের আমন্ত্রণে আপনি যদি বৈঠকে অংশগ্রহণ করতে পারে, তাহলে এই রাষ্ট্রপতি এই প্রশ্নটা করতে পারে যে বাকিদেরকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় না করিয়ে আমাকে কেন করাচ্ছ? নিশ্চয়ই তুমি আমার ব্যাপারে তোমার ভিন্ন অ্যাকশন আছে। সেকেন্ড হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। আওয়ামী লীগ
ফ্যাসিস্ট আমি স্বীকার করি, কিন্তু সেই ফ্যাসিস্ট কখন? রাতের বেলা, দিনের বেলা, ভোটের সময়? আপনি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে গভীর রাতে যখন ভোট চাইতে যান, তখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট থাকে না। রাতের বেলা যখন তার কড়া নেড়ে বলে আসেন যে আমাকে যদি ভোট দাও তাহলে তুমি তোমার এলাকায় নিরাপদে থাকতে পারবে, এই উদাহরণগুলো বহু জায়গায় আছে। ঢাকায় ফ্যাসিস্ট শেখ মুজিবের বাড়ি আপনি ভেঙে দিচ্ছেন, আর পটুয়াখালীতে গিয়ে জামাতের আমির সাহেব বলেছেন নির্বাচনী প্রচারণায় শেখ মুজিব সাহেব অনেক ভালো কাজ করতে চেয়েছিলেন, কিন্তু করতে দেওয়া হয়নি। ঢাকার ফ্যাসিস্ট শেখ মুজিব পটুয়াখালীতে গিয়ে সাহেব হয়ে গেলেন, কারণ হচ্ছে তার ভোট আছে। ভোটের আগে ফ্যাসিস্ট, ভোটের দিন বন্ধু, এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার কারণে আমাদের রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের সুযোগটা ছিল, সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেননি। আপনার প্রতিবেশী নেপাল, যে নেপালে পরিবর্তনের পক্ষে যারা ছিল, জনগণ তাদেরকে গ্রহণ করেছে, আর আমাদের এখানে সেই তরুণ মানুষ কোনো মহল্লায় ঢুকলে সবাই জানালা থেকে উকি দিয়ে বলে যে দরজাটা শক্ত করে আটকাও, কারণ কোনো বাড়িতে ঢুকে মব সৃষ্টি করে চাঁদাবাজি করতে পারে। আমরা এই যে জায়গাগুলো, যে সুযোগগুলো, সেই সুযোগগুলো আমরা কাজে লাগাইনি। আমাদের এখানে বৈষম্য আমরা তৈরি করেছি। গণ অভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক দলগুলো ছিল, শাহরিয়ার ভাই নিশ্চয়ই এই প্রশ্নগুলো করতে পারেন আপনাদের দলের কাছে। আজকে আপনি সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমালোচনাগুলো যদি করেন, গণ অভ্যুত্থানের পক্ষের যে দলগুলো ছিল, সেই দলগুলোকে বিভক্ত করেছে কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস। 3টি দল নিয়ে তিনি কেন আমেরিকায় যান? 3টি দল নিয়ে তিনি কেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে যান? যখন ত্রিপুরায় হামলা হয় আমাদের কি বলে ওই এম্বাসিতে, তখন আপনি সবাইকে ডাকেন, কিন্তু আমেরিকার সাথে আপনি যখন গোপন চুক্তি হয় এটি নিয়ে আপনি তো কাউকে বলেননি, মাত্র 2টো দলকে আপনি ইনফর্ম করেছেন। অর্থাৎ অভ্যুত্থানের পর থেকেই নানা ধরনের বৈষম্য তখন থেকে এই যে বৈষম্যগুলো, অথচ আমাদের লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, যে ব্যানারটা ছিল সেই ব্যানারটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এই যে বৈষম্যগুলো, খলিলুর রহমান আলোচনা এসেছে, আমরা সেই প্রথম দিন থেকে খলিলুর রহমানের সমালোচনা করেছি, আপনারা তো করেননি। আপনাদের কাছে ডক্টর ইউনূসের সাথে থাকা খলিলুর রহমান ভালো ছিল, কিন্তু তারেক রহমানের সাথে খলিলুর রহমান ভালো লাগছে না। ইউনূসের খলিল ভালো, তারেকের খলিল ভালো না। কেন? সম্ভবত এই খলিল, তার কাছে আমি যা চেয়েছিলাম আমি তা পাইনি, এবং পাইনি বলেই খলিলকে আমার এখন ভালো লাগে। জি, এই প্রসঙ্গ নিয়ে আমি একটু শাহরিয়ার কবির ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে নেপাল যদি পারে, নেপালের যদি রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী আসলে জয়লাভ করতে পারে, তারা পরিবর্তনের জন্য যেই আকাঙ্ক্ষা তাদের ছিল গণ অভ্যুত্থানের, সেটির জন্য তারা আসলে দেশকে পরিচালনার দায়িত্ব নিতে পারে, বাংলাদেশের সংকটের জায়গাটা আসলে কি ছিল যে এখানে সম্ভব হলো না? দেখেন বোন, প্রথম জিনিস আমি ভাইকে একটু মানে অ্যাডপ্ট করে নিয়ে বলি, যেহেতু আমি তো আর জামাত ইসলামের পলিসি মেকার না, কিন্তু আমি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এটা আমরা জানি। আমি কোনো শুনেন, আমি যদি 6 তারিখে যে কথাটা আমি বারবার বলছি, এখনো বলছি, 6 তারিখেও বলছি আমি কথা, যে সেদিন কোনোভাবে এই রাষ্ট্রপতির আন্ডারে শপথ নেওয়া ঠিক হয়নি, এবং এই ভুল করছে, এবং ভুল আপনাকে স্বীকার করতে হবে। আর ভাই যে কথা বললো তারেকের খলিল আর হচ্ছে ইউনূস সাহেবের খলিল, তফাৎটা করছেন বিএনপি যখন বলছে রাজনীতি কর্তার যখন এত শখ, তখন ওই ক্যাবিনেট থেকে কি করো, ক্যাবিনেট পদত্যাগ করে এসে রাজনীতির মাঠে নামো। কাদের কথা বলা হয়েছিল? 2 ছাত্র উপদেষ্টার কথা। তো খলিল সাহেবকে বললেন না কেন? তার মানে গুপ্ত খলিল, বিএনপি ভাষায় বলে দিচ্ছি, গুপ্ত খলিল ওখানে থাকলে কি সুবিধা? কারণ ভোটের আগে গুপ্ত খলিল সাহেব ইন্ডিয়াতে যখন গেল, ভাই যদি দেখে থাকে, আমি সমস্ত জায়গায় চিৎকার করে বলছি খলিল সাহেব কেন গেল জাতিকে জানানো উচিত, এবং ভোটের আগে কেন খলিল সাহেব হঠাৎ করে ইন্ডিয়াতে গেলেন। এখন তো আমাদের কোনো ইন্ডিয়াতে যাওয়ার মতো কোনো এমার্জেন্সি কিছু ছিল না, পরিষ্কার করেননি, কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেল। ভোটের আগে তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা বলতে এই কথাটা বলি, রেজওয়ানা আপা সেটা উত্তর দিয়ে দিচ্ছেন, আমাকে আর দিতে হবে না। ব্রিগেডিয়ার জেনারেল উনিও উত্তর দিয়ে দিচ্ছেন যে কিচেন ক্যাবিনেট কোথায় ছিল। কথা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। ভাই যে কথা বললেন, ভাইয়ের কথাতেই, ভাই দ্বিচারিতা না, ভাইয়ের কথাতেই গেলাম। যে প্রধান বিচারপতির কাছ থেকে আপনি 106 নিলেন, সে তো এই কনস্টিটিউশন অনুযায়ী বৈধ প্রধান বিচারপতি, আপনি তাকে সরাচ্ছেন বিএনপি সহ। সেদিন তো আন্দোলন করছে আমরা, বিএনপির লয়ার আমরা সবাই মিলে। এখানে তো বিএনপি জামাত বলে আলাদা না, জামাত তো চাইনি খালি না, সে তো সবাইকে সরালেন। তাহলে সবাইকে সরালেন, তাহলে ওই বেচারা প্রধান বিচারপতি যদি আজকে বলে যে রাষ্ট্রপতিকে সরালেন না, আমাকে সরালেন, কোন আইনের বলে? সংবিধানে তো দ্বিচারিতা নাই, সংবিধানে তো দ্বিচারিতা নাই। তাহলে আজ থেকে হোক আর 20 বছর পরে হোক, এটা চ্যালেঞ্জ করলে কি হবে?
চ্যালেঞ্জ করলে এই সরানোটা অবৈধ ঘোষণা হবে। মানে আর রাষ্ট্রপতিকে যদি আজকে আপনি রাখেন, এই যে আমি রিট ফাইল করছি, এই রাষ্ট্রপতিকে থাকাটা কেন, যে ভাই যে বলতেছেন যে একটা অবৈধ ভোটের মাধ্যমে যার জন্মই ওই যে বলে না, জন্মই আমার আজন্ম পাপ, যার মধ্যে এই সাক্ষাৎকার উনি কিভাবে বলেন যে আমাকে উপড়ে ফেলা হচ্ছে? আর কেন বিএনপির এত এই রাষ্ট্রপতিকে এত পছন্দ? কারণ রাষ্ট্রপতিকে যখন সরাই দিতে চাইছিল ছাত্র জনতা, ওই উনি তো নিজেই বলছে বিএনপির সমর্থন ছিল বলে আমি টিকে গেছি। তার মানে এটা তো জাতির কাছে আজকে ওপেন যে আজকে বাংলাদেশ জামাতে ইসলাম সহ যারা উদ্ভুত্থানের শক্তি, তারা সবাই প্রথম দিন থেকে এই রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে ছিল এবং ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত ছিল, বিএনপির জন্য পারেনি। কারণ বিএনপি এটা করতে দেয়নি কেন? ওটা করলে তো বিএনপি সংখ্যাগরিষ্ঠ পাইতে না ভাই। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসি। বিরতির আগে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির যেমনটি বলছিলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে প্রসঙ্গটি এসেছে, বিশেষ করে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তার একটি ইন্টারভিউকে কেন্দ্র করে জামাতের ব্যানারে সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসানের মূল বক্তব্য যেটি ছিল, তার একটি অংশ ছিল যে ধর্মীয় উগ্রবাদকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এই বিষয়টি নিয়ে জামাত কেন বিক্ষোভ করলো, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। তাদের আপত্তির জায়গাটা হচ্ছে যে নির্বাচনে কারচুপি করা হয়েছে। জি, আমাদের যে কোনো নির্বাচন নিয়ে নানা রকমের অভিযোগ, এটি নতুন না। যে নির্বাচনগুলো রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে, পাবলিক গ্রহণ করেছে, রাজনৈতিক পরাজিত প্রার্থী, পরাজিত দল সেটি নিয়েও প্রশ্ন তুলেছে। এবারও কতগুলো জায়গায় প্রশ্ন উঠেছে। একেবারে নির্বাচন যে শতভাগ ফেয়ার হয়েছে আমি এটি মনে করি। কিন্তু নির্বাচনের পরপরই সবগুলো দল কিন্তু নির্বাচনের ফলাফল থেকে শুরু করে সবকিছু মেনে নিয়েছে। আমি ওই জায়গাটায় আসছি এবং এখন এই প্রশ্নগুলো উঠছে। আমার বাসা যেখানে, ওই আসন থেকে জামাতের আমির, তিনি এমপি নির্বাচিত হয়েছেন, সেখানেও কতগুলো প্রশ্ন আছে। নাহিদ ইসলামের জায়গায় প্রশ্ন আছে, বিএনপিরও কোনো কোনো প্রার্থীর জায়গায় প্রশ্ন আছে। এবার আমি জায়গাটাতেও আছে, বিভিন্ন জায়গায় আছে। আমি আপনাকে জিজ্ঞেস করি, নির্বাচনটা কন্ডাক্ট করেছে কে? ইলেকশন কমিশন। সৈয়দা রিজওয়ানা হাসান অথবা খলিলুর রহমান, তারা দুজন মন্ত্রী ছিলেন। আচ্ছা, এত বড় একটা নির্বাচন, কেবলমাত্র দুজন মন্ত্রী পুরো নির্বাচনটাকে ওলটপালট করে দিলেন, সরকারের আর কেউ জানলো না। আমার প্রশ্নের জায়গাটা ওই জায়গাটায়। ডক্টর ইউনূসকে এটি জানতেন? ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশন নির্বাচনটা কন্ডাক্ট করলো, তাকে সহযোগিতা করলো সিভিল ব্যুরোক্রেসি, তাকে সহযোগিতা করলো সেনাবাহিনী। আপনি কারো কথা বলছেন না, আপনি কেবল সৈয়দা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের কথা কেন বলছেন? একটা বাস দুর্ঘটনায় পড়ার পরে আপনি কেবলমাত্র বলছেন কন্ডাক্টরের জন্য বা হেল্পারের জন্য দুর্ঘটনা ঘটেছে। একটা বাস কখনো দুর্ঘটনা ঘটে হেল্পারের জন্য না, প্রথম দুর্ঘটনায় পড়ে তার চালকের অদক্ষতা বা খামখেয়ালিপনার কারণে। আপনি অন্য কারো নাম বলছেন না, কারণ একজন উপদেষ্টা বা দুইজন উপদেষ্টা তিনি কিভাবে এখানে আপনাকে হারিয়ে দিয়েছেন? তিনি কি ফলাফল নির্বাচন কমিশনে বসেছিলেন? তিনি কি রিটার্নিং অফিসারদেরকে টেলিফোন করেছেন? এই তথ্যগুলো আপনি না দিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান যেটি বলছেন যে আমার একটা বক্তব্যকে এটিকে কাট করে প্রয়োজন মতো এটি ব্যবহার করা হচ্ছে, আমি তার বক্তব্যের সাথে একমত। আপনি যদি অভিযোগ করেন যে নির্বাচনে কারচুপি হয়েছে, আপনাকে সেটি বলতে হবে। আপনি রিজওয়ানা হাসানের ছবি রাস্তায় রেখে, খলিলুর রহমানের পোস্টার রাস্তায় রেখে তার উপরে জুতা মারছেন, এই অধিকার আপনার আছে এবং এই হেরিটেজটাও আপনার আছে, এই ঐতিহ্যটাও আপনার আছে। এর আগেও এই ধরনের ঘটনাগুলো আমরা দেখেছি। খলিলুর রহমান বিএনপিতে আসলে এটি অপরাধ হচ্ছে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিল, তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে এসে যখন এনসিপিতে যোগদান করলেন এবং জোটে যুক্ত হলেন, তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই আপনার। এটিও হতে পারে, কিন্তু আপনাকে বলতে হবে রিজওয়ানা হাসান কিভাবে নির্বাচনী ব্যবস্থায় প্রভাব সৃষ্টি করে আপনাকে হারিয়ে দিয়েছে। এবং নির্বাচন কমিশন যেখানে ছিল, একটা সরকার যেখানে ছিল, সেনাবাহিনী যেখানে ভূমিকা রেখেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সিভিল ব্যুরোক্রেসি ছিল, তাদের সবাইকে বাদ দিয়ে মাত্র দুজন ব্যক্তি কিভাবে একটা নির্বাচনে আপনার 70, 80, 100টি আসনে আপনাকে হারিয়ে দিল। আপনাকে শুধুমাত্র রাস্তায় মিছিল মিটিং না, আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে তার সাথে আর কেউ ছিল কি। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনকে
তুলে আনার ক্ষেত্রে এই যে প্রতিষ্ঠানগুলোর কথা আমি বললাম তাদের ভূমিকা কি ছিল এই বিষয়টিও তাদের ভূমিকাও বাকি ছিল, সেটি নিয়ে প্রশ্নটা রাখবো জনাব এস এম শাহরিয়ার কবির। ধর্মীয় উগ্রবাদের সাথে আমরা মেইনস্ট্রিম হতে দিইনি, সেটির সাথে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কের জায়গা কোথায় সেটিও জানবো, এবং সেই সাথে মাত্র 2 জন উপদেষ্টা কিভাবে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। প্রথম কথা হলো এখানে রেজওয়ানা আপা, মানে উনি যেহেতু লয়ার সেজন্যই বলতেছি, যে উনি যেভাবে বলছেন উগ্রবাদ, বা আমি এটা বুঝি না, উগ্রবাদ কোনোটাই সমর্থনযোগ্য না। কিন্তু ভোটের মাঠে তো মানুষ ভোট দিবে, যাকে পছন্দ করবে দিবে, যাকে পছন্দ করবে না দিবে না। এবং আপার কথাটাকে যদি টুইস্টও করা হয়, আবার বলে দিচ্ছি, তার কথাটাকে টুইস্টও করা হয়, কিন্তু এটা তো সত্যি তিনি বলছেন যে দেয়ার ইজ সাম মেকানিজম। এদের ভাই বললেন যে দুইজনের কথা না, আমি ওই আগের বারের কথাতে বললাম যে সব ক্যাবিনেটে কিচেন ক্যাবিনেট থাকে সারা পৃথিবীতেই। সো কিছু লোক থাকেন যারা দে আর দ্য ডিসিশন মেকার। আমাদের এখানে এবারের ভোটটায় কি হয়েছে যদি আমি বলি, যে আমি সোমবার এবং মঙ্গলবার থেকে চিৎকার করতেছিলাম যে ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কীভাবে হবে তার জন্যে বোধহয় নোবেল পুরস্কার দেওয়া উচিত আসিফ নজরুল সাহেবকে। আবার বলে দিচ্ছি, ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কীভাবে হতে হবে তার জন্যে আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত, নোবেল পুরস্কার দেওয়া উচিত। কেমন করে দেখেন, 74,22,000 ভোট, পোস্টাল ভোট আপনি বাতিল করলেন। কেমন করে বাতিল করলেন জানেন? আপনি 10 তারিখে সরকারি ঘোষণা করলেন না ছুটির, 10, 11 তো আমাদের ইলেকশনটা হয়েছে কিভাবে? বৃহস্পতিবারে, শুক্র শনি তো বন্ধ। পোস্টাল রুল হচ্ছে অ্যাডাম ভালসের লিনসেল এই মামলায় বলছে অ্যাজ সুন অ্যাজ ইট ইজ পোস্টেড, ধরে নিতে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। তাহলে আমার পোস্টাল ভোট যেগুলো 9 তারিখে আসলো, এই আরপিও সংশোধন করে আপনি বললেন 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত যত পোস্টাল ভোট আসবে সবগুলো এর সাথে গণনা করতে হবে। তো 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সে পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি, এবং এগুলো বিলি হবে কি রিটার্নিং অফিসারের কাছে। এবং যেই বিলি হলো না, এই 74,22,000 ভোটকে আপনি কি করলেন? বাতিল করে দিলেন। এবার আপনার আমার কথাতে ভাই যেটা বললেন, এটা এক্সপ্লেনেশনটা কেমন করে? তাহলে আইনের মাধ্যমে আপনি একটা কি করলেন? একটা রিগিং করলেন। দ্বিতীয় রিগিংটা কি? 5টা জিনিস এবারে ইলেকশনটাকে কারচুপি করলেন। সেদিন আমি বললাম যে মঙ্গলবারে না সোমবারে আমি বোধহয় ইউকে দিছিলাম যে যেভাবে ইলেকশন হচ্ছে তাতে কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। ইউ যে কমিটি, সেই কমিটিকে আমি পুরো লিখিত পাঠাইছিলাম। যে কেন লিখিত পাঠালাম? যে 5টা জিনিস এখানে কাজ করতেছে এগেনস্টে। সে হচ্ছে মিডিয়া, দ্বিতীয় যে জিনিসটা বলছে সিভিল ব্রুকেট। সিভিল ব্রুকেট কি? এই যে ভাই কেন রাষ্ট্রপতির কথা বললাম, গত 15 বছরে যে আমলারা ছিল তাদেরকে দিয়ে তো আপনি ভোট করলেন, অন্য কাউকে দিয়ে তার ভোট করেননি। আপনি ভোটের রেজাল্টটা চেঞ্জ করলেন কখন? যেমন একটা উদাহরণ দিই, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে চেঞ্জ করার কথা সবাই বললো, বিএনপি বললো ওনাকে চেঞ্জ করলো, আমরা ইলেকশনই করবো না। তখন বলা হয়েছে ঠিক আছে। আজকে যে বললো ভাই একটু আগে যে মেনে নিছে বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব কি বলছেন, বুকে অনেক ব্যথা নিয়ে মেনে নিলাম, কারণ যদি মেনে না নিতাম তাহলে এদেশে অস্থিরতা সৃষ্টি হতো। সেই ব্যথাটা কি এখন আমরা জানতে পারছি? এখনো আছে। কেন ব্যথাটা মানেটা কি? ব্যথাটা কি বাড়লো? না, জুলাই সনদের জন্য আমরা সব স্যাক্রিফাইস করছি। আমরা তো বুঝিনি যে ওনারা শপথ নিবেন না জুলাই সনদে। কি ভোটের আগে একবারও বলছেন? দেখেন আলতাফ সাহেব ভোটের পরে কি বললেন, যে এই রেফারেন্ডাম গ্রহণ না করলে ভোটই দিত না, সেই জন্য এই তেলিসমাতি করছি। শেখ সাহেব যেমন বলছেন 70 সালে, আরে দাঁড়ারে এলএফওতে সাইন করছি, মজা দেখাবো, আগে ইলেকশনে জিতেনি। একই কাজ হচ্ছে। বিএনপি খালি ভাবছে যে করে হোক আমি তো জানি আমাকে আমার ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ আমাকে মেজরিটি দিচ্ছে, আমি তো সেই অ্যাসুরেন্স পেয়ে দেশে ফিরে আসছি। আমি অ্যাসুরেন্স পাইছি, আমাকে দেওয়া হয়েছে। শোনেন, এই হিসাবে 203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা। এই ইলেকশনে যদি আপনি 74 এই হিসাবটা কিভাবে করলেন? এই দেখাচ্ছি আপনাকে। আপনি এই দেখেন হা ভোট আর আচ্ছা বিএনপি কত পার্সেন্ট ভোট পাইছে? 51% ভোট। আর হা ভোট কত পড়ছে? 69% ভোট। তার আগে ভাইয়ের কথা একটু আর আগের একটা কথা ভুলে গেছিলাম উত্তর দিতে। দেখেন হিল ট্রাক্সে বিএনপি জিতছে না, ভোট জিতছে। হিল ট্রাক্সে ভাই তো বললো যে আমিরের জামাত যে পটুয়াখালীতে আওয়ামী লীগের ভোট চাইছে না, আওয়ামী লীগের ভোট চাইতে হয় না, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে। সেই জন্যেই রাষ্ট্রপতি কালকে কি বলে দিলেন? বাংলাদেশ জিন্দাবাদ।
আর জয় বাংলা বলতেছেন না, উনি তো এখন আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেছে, তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার শাহরিয়ার কবির দরকার ভাই, নাই। আপনি বললেন যে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান পরিবর্তন হলো নাকি এখন শুধু বিএনপি হয়ে গেল, সেই প্রশ্ন থাকলে 203 আমি আচ্ছা 5টির যে বিষয়টা ওটা মাত্র দুটো আমি বলেছেন, বলে দিই- মিডিয়ার কথা বলেছেন, মিডিয়া আসলে বলে দিচ্ছি কোন আপনাকে। পক্ষটা না, অবলম্বন করেছে? এই আপনি একটা জিনিস দেখেন, মিডিয়ার কথাটাই বলতেছি আমরা, বলতেছি কি সবাই সব মিডিয়ার কথা বলছে তা কিন্তু বলি না, আবার এটাও ক্লিয়ার করে দিলাম সব মিডিয়া না বোন। আমরা বলতেছি যে সেদিন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তার মধ্যে মিডিয়ার একটা পার্ট ছিল, যেমন সিভিল ব্রুকেটে গিয়ে আমরা সবাইকে বলবো না, তাহলে তার আপনি 75টা সিট পাইতেন না। আমার হিসাবে, আমার ব্যক্তিগত, এবং বলতেছি এটা রেসপন্সিবল টু মাইন্ড, যে আমার হিসাবে যদি আপনি 10% ভোট জামাত ইসলামের আসে, কারণ জামাত ইসলাম তাহলে 203টা আসন হ্যাঁ, কনফার্ম হয়ে যায়। একদম 203টা আসন, কারণ 125টা আসন তাহলে জামাত পায়, তাহলে 78 আর 125 কত হয়? 203। আপনি এই ক্যালকুলেশনটা করে আপনি 125টা আসনকে কিভাবে 18% ভোটটাকে আপনি বাতিল ঘোষণা করে জামাত ইসলামকে 78টা দিয়ে দিলেন। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসি। আপনি শাহরিয়ার কবির ভাইয়ের বেশ কিছু বিষয়ে আলোকপাত করতে চান, তারপর আমি জুলাই সনদের বিষয়ে একটু জানতে চাইবো যে আগামী দিনে আসলে রাজনীতিতে জুলাই সনদটা একটা বড় ইস্যু হতে যাচ্ছে কিনা। ধন্যবাদ। আমি তার আগে তার কয়েকটা প্রশ্নের, আমার সম্ভবত সময় খুব বেশি নেই, তারপরে 2-3টি প্রশ্ন আমার মনে হয় যে এই পার্টটা সে উত্তর দিবে, আমি 3টা প্রশ্ন জিজ্ঞেস করি তাকে। কিচেন ক্যাবিনেটের কথা বলছেন, জি, তার মানে হচ্ছে যে তার উপরে একটা ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের কিচেন ক্যাবিনেট, তাহলে আপনি কিচেন ক্যাবিনেটের বিরুদ্ধে আপত্তিটা তুলছেন। এই যে তারা যে খারাপ কাজ করেছে বলে কমপ্লেন করছেন, ওই সময় আপনার যে মূল ক্যাবিনেট সে কি কাজটা করেছে? আপনাদের কোনো আলোচনার মধ্যে ডক্টর ইউনূসের কোনো কথা নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার হাতে ছিল, আইন শৃঙ্খলা বাহিনী যার হাতে ছিল, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো কথা নেই। আপনার কথা কেবলমাত্র খলিলুর রহমান আর ওই রিজওয়ানা হাসানের বিরুদ্ধে। আমি যদি বলি যে তাদের কাছে আসিফ নজরুলের কথা বলেছেন, শাহরিয়ার ভাই আসিফ নজরুলের কথা জামাত বলেছেন, ফরমালি তাদের বিরুদ্ধে কিছু বলছে না, অন্য কারোর বিরুদ্ধে কিছু বলছে না। আমি একসময় মানুষ জানতে চাইবে যে একটা সরকারের মাত্র 2জন উপদেষ্টা, তারা সবকিছু কিভাবে কন্ট্রোল করে। এক, সেকেন্ড হচ্ছে প্রশাসনের কথা বলছেন, ডিসি এবং এসপি নিয়োগ পেয়েছিল কিসের ভিত্তিতে? লটারির দাবিটা কে তুলেছিল? জামাতের সেক্রেটারি জেনারেল। এবং তিনি যেদিন প্রেস কনফারেন্স করেন তার 2 দিনের মধ্যে লটারির মাধ্যমে পুরো প্রশাসন ঢেলে সাজানো হয়। এখন আপনি যদি বলেন যে এই প্রশাসন আমার পক্ষে কাজ করেনি, তো আপনার প্রস্তাব অনুযায়ী তো সরকার সিদ্ধান্তটা নিল। 3 নম্বরে হচ্ছে পোস্টাল ব্যালটে 74 লক্ষ ভোট, এই ভোটটা যে পুরোটাই আপনার পক্ষে আসতো, সেটি বা কিভাবে নিশ্চিত হলেন শাহরিয়ার কবির ভাই? আপনারা কিভাবে নিশ্চিত হলেন? জি, পোস্টাল ব্যালটে পুরো একেবারে কম, নিয়েই তো বিতর্ক ছিল। জি, পছন্দ মতো প্রতীক বরাদ্দ হয়েছে, অর্থাৎ আপনি তাহলে এটিকে আপনার মতো করে সাজিয়ে এনেছিলেন, শেষ মুহূর্তে এসে এটা আপনার পক্ষে গেল না বলে আপনি কি সাজানোর পর কি পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল? শাহরিয়ার কবির ভাই যদি একটু বলেন। আচ্ছা, ভাই তো অনেক কিছু বললো, খালি ভাইয়ের কথার উত্তর দিই। ব্রিগেডিয়ার সাকওয়াত বলছেন তাকে ইলেকশন সম্পর্কে একটা কথাও জিজ্ঞাসা করার নেই, হোয়ারাজ হি ওয়াজ দ্য এক্স নির্বাচন কমিশনার ছিল। সো ওনার স্টেটমেন্টটা বোধহয় দেখছেন চ্যানেল 1-এ সবাই, যে ওখানে উনি নিজেই বলছেন আমাকে একটা কথাও জিজ্ঞাসা করেনি, আর এর বাইরে আর কিছু বলবো না। দ্বিতীয় যে কথাটা বলছেন পোস্টাল ব্যালটের সব যে আমাদের মধ্যে আসতে, আমি এই কথা বলিনি, কিন্তু আমি কি হিসাব দেখাইছি? 203 হিসাবটা তাহলে কিভাবে আপনি? আমি 203 হিসাবটা বললাম 10%, আর আপনি পোস্টাল ব্যালটের যে হিসাবটা সেটা হচ্ছে ভোটের ডিফারেন্স হচ্ছে 18%। আপনি বিএনপির ভোট এবং ভোটের মাঝখানের ডিফারেন্সটা হচ্ছে 18%, 51% আর 59%। সো 18% তো আমার লাগে না, আমার 10% হলেই তো আমি 203 হয়ে যাচ্ছি। আর দ্বিতীয় কথা, জুলাই সনদের কথা বললেন বোন, শোনেন, জান দিব জুলাই দিব না, এই কথা যেটা মিন করছি, এটা আমরা মিন করছি, আমরা এটা সচেতন সমাজ হিসাবে, এদেশের সন্তান হিসাবে আমরা এটা বলি। এবং আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি বাংলাদেশ জামাত ইসলাম যদি এই সংসদ এই জুলাই সংস্কার আদেশ নিয়ে কোনো কিছু না করে, জুলাইকে ধারণ না করে, তাহলে এই সংসদে বসা মিনিংলেস। এটা জামাতের নীতি নির্ধারণ করবে, বসবে নিশ্চিতভাবে। আমি জানি না, আমি বললাম যে মিনিংলেস। এবং তার অবশ্যই এই রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিবে সেদিন যেমন তার ওখানে উপস্থিত থাকা উচিত না, ঠিক সেরকম ডিপটি স্পিকার না উচিত না। এবং বিএনপিকে বাধ্য করা উচিত জুলাই নিয়ে প্রথম 180 দিন আগে জুলাই বাস্তবায়ন হবে, তারপর অন্য কথা। যদি তা না হয় তাহলে এদেশের কপালে আবার সেই কালো মেঘ আসবে, মানে কি আবার অভ্যুত্থান হতে যাবে, এরকম একদম অনিবার্য যদি জুলাইকে নিয়ে আপনি সিনেমা